বিয়ে যখন তোমাকে ও করেছে তখন সে দায়িত্বকে নিতে হবে বই কি। জেঠুমনি, বিয়ে করা মানে কি শুধু খাওয়া পড়ার দায়িত্ব? আমার প্রয়োজন নেই জেঠুমনি। জানি তুমি চাকরি করো, আর বিয়ে করা মানে শুধু খাওয়া পড়ার দায়িত্ব নয়, সেটাও আমি জানি। আমারও তো সংসারের বয়স কম হয়নি। আমিও একজন সংসারী মানুষ। এত বছর ধরে তোমার জেঠিমাকে শুধু খাইয়েছি পরিয়েছি, এ কথা নিশ্চয়ই উনি বলবেন না। তার বেশি কিছু করেছি, সেই কথা ওকে স্বীকার করতেই হবে। তার মত ছাড়া সংসারের অন্দরমহল চলেনি। অতএব এই দোষে আমাকে দুষ্ট করো না তুমি। শিরিন, ডিসিশন নেওয়ার দিন তো পড়ে রয়েছে। আমার মনে হয় পিকলু আসুক, আমরা সবাই কথা বলি। কথা বলো না, আমি তো কাউকে না করিনি। সেখানে আমরা শুধু কথা বলে কি করব? সমস্যাটা তোমাদের দুজনের মধ্যে মূলত। তুমি যদি সেখানে প্রেজেন্ট না থাকো, আমরা কি আলোচনা করলাম, আমরা কি সিদ্ধান্তে এলাম, কোনো মানে থাকে না। তোমাকে থাকতে হবে সেখানে। বলছি, সকালে পিকলুকে কেউ ফোন করেছিল? না। কে ফোন করবে, কাকে ফোন করবে? পিকলু তো সুইচ অফ করে রেখে দিয়েছে। ও তো কারোর সঙ্গে কমিউনিকেটই করতে চাইছে না। যে বাড়িতে ওরা আছে সেখানে ফোন চার্জ দিতে পারে না। আমি ধরে নিলাম ও ফোনে চার্জ নেই, সেই জন্য সুইচ অফ হয়েছে। ফোনটা তো চার্জ করে বাড়ির কাউকে একটা কমিউনিকেট করবে। ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। নিজের ফোন ও সুইচ অফ করে রাখুক, গুড্ডির ফোন তো আছে, সেখান থেকে তো বাড়ির কাউকে ফোন করে জানাতে পারতো কোথায় যাচ্ছে, কি করছে। করবে না। ও চায় না কেউ বাড়ি থেকে কমিউনিকেট করুক, ও চায় না শিরিন ওকে কমিউনিকেট করুক। এই তো ফোন করেছিল, তুই তো ফোন করলি। গুড্ডির ফোনে নিজে ফোন ধরলো, কিন্তু শিরিনকে অ্যাভয়েড করে না। শিরিনের সঙ্গে কথা বলতে চাইলো না। গুড্ডির সামনে শিরিনকে এইভাবে অপমান করলো। কে অধিকার দিয়েছে ওকে? গুড্ডির সঙ্গে কোথা থেকে আলাপ হলো? শিরিনের বাড়ি থেকে। তো শিরিনের জন্য তো গুড্ডির সঙ্গে ওর আলাপ। আর আজকে ওর কোনো বিবেক নেই, ধর্ম বলে কিছু নেই। অনেক অপমান সহ্য করেছে, অনেক অনেক। আর না, যে মেয়েটা আমাদের বাড়িতে অনুগৃহীত ছিল, যে মেয়েটা আমাদের বাড়িতে খেয়ে পড়ে বড় হয়েছে, সেই মেয়েটা আজকে আমাকে কমান্ড করছে। সেই মেয়েটা আমার হাজব্যান্ডকে বলছে আমার সাথে কথা বলতে, ফোন ধরতে, আর আমার হাজব্যান্ড ওর সামনে বলছে যে সে আমার সাথে কথা বলতে চায়। এর থেকে বড় অপমান আর কি হতে পারে? এই অপমানের না কোনো রেমেডি নেই। এই এইগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। পরবর্তীকালে যদি অনুজের সাথে আমার সবকিছু ঠিকও হয়ে যায়, এগুলো কোনোদিনও ভুলতে পারবো না। ঠিক আছে, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, এই কথা আমি বুঝতে পারছি। এইভাবে তো সত্যি চলা যায় না। মামা, আমি বোধহয় বললাম আগে পিকলু আসুক, পিকলুর কি বক্তব্য আমরা শুনি, তারপর না হয়। শুধু পিকলুর কাছে নয়, গুড্ডির সঙ্গে কথা বলবো। গুড্ডিকেও এর কৈফিয়ত দিতে হবে। গুড্ডি নিজেকে এতটা সস্তা করে ফেললো, এটা আমিও ভাবতে পারছি না। যাক জেঠুমনি, তাহলে গুড্ডিরও এমন কিছু আছে যেটা তুমি ভাবতে পারছো না। ঠিক আছে, তোমরা ভেবে দেখো তোমরা কি করবে, কি সিদ্ধান্ত নেবে। আমি আসছি। সেই তুমি চলেই যাবে? হ্যাঁ কি আপু, অপমান সহ্য করে না আমার এখানে থাকাটা আর সম্ভব নয়। আর এবার সিদ্ধান্ত নেওয়ার পালা অনুজের, তোমাদের পিকলুর। দেখি ও কি সিদ্ধান্ত জানায়, ও কি পরিস্থিতি তৈরি করে। আমি সেই মতন আমার লড়াইটা লড়ব।
আসছি আমি। ওকে কেউ একটা পৌঁছে দিয়ে এসো। দুদুল, তার কোনো প্রয়োজন হবে না মাম্মা, আমি তো নাবালিকা নই। একা একা যখন চাকরিটা করতে পারি তখন একা একা ওই বাড়িটাতেও পৌঁছে যেতে পারবো। তোমরা সবাই ভালো থেকো। শুধু শুধু গাড়ি বুক করার কি দরকার ছিল? শুধু শুধু আমি তো কোনোদিন তোমার জন্য কিচ্ছু করিনি গুড্ডি, তুমি আমাকে কিছু করতে দাওনি। আজ না হয় কিছু একটা করার সুযোগ আমি পেয়েছি, তাই করছি। নিজের গাড়িটাও তো ওখানে রেখে এসেছো, সেটা এবার নেবে কি করে? ও ঠিক আছে, কালকে নিয়ে নেবো। বাড়িতে গিয়ে এখন তোমাকে কত ঝামেলা ফেস করতে হবে সেটা একবারও বুঝতে পারছো? গুড্ডি, তুমি কতদিন ধরে কত ঝামেলা ফেস করেই যাচ্ছ, এখনো করছো, স্টিল নাও। আমি না হয় একটু শিখলাম কিভাবে এই ঝামেলা ফেস করে টিকে থাকা যায়। কিন্তু যেটা ঘটেছে তা তো ঠিক নয়। যা ঘটেছে সেটাও তো ঠিক ঘটেনি। মানে আমি বলছি, প্রথম থেকে যা ঘটেছে সেটা ঠিক ঘটেনি। প্রথমের কথা বাদ দাও। বাদ তো কিছু দেওয়া যায় না গুড্ডি, ওরকম ভাবে কিছু বাদ দেওয়া যায়? মানুষের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ওরকম ভাবে বাদ তো দেওয়া যায় না। মানুষের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ওরকম ভাবে হিসাব করে চলা যায়? যায় না তো। মানুষ নিজেকে কতটা আটকে রাখতে পারে বলো তো? এই আইন, খাতা কলম, এগুলো দিয়ে অনেক কিছু আটকে রাখা যায়, কিন্তু মানুষের মন সেটাকে তো আটকে রাখতে পারবে না। তুমি এই কথা বলছো? আমরা তো সামাজিক জীব, আইনকে উপেক্ষা করে আমরা একটা পাও চলতে পারি না। আইনই তো আমাদের জীবনের শেষ কথা। আজকের দিনে দাঁড়িয়ে আইনই কিন্তু ঠিক করে দিয়েছে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, করে দিয়েছে হয়তো, সেটা সমাজের জন্য। ব্যক্তি আমি সেটা মানি না। তাই মনে করি একটা একটা কাগজ কলমের সইতে কোনোদিন একটা মানুষের প্রতি আর একটা মানুষের অধিকার চলে যেতে পারে না। একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের সম্পর্ক কিছুতে চলে যেতে পারে না। একটা মানুষের মনে আর একটা মানুষের ছাপ, হৃদয়ে যে ছাপটা পড়ে সেটা তো মুছে ফেলা যায় না। একটা কাগজ কলমের সই দিয়ে তোমার মনে হয় এটা মুছে ফেলা সম্ভব? আমার খারাপ লাগছে শিরিন দিদির জন্য, সত্যি খুব খারাপ লাগছে। শিরিন দিদির তো এটা প্রাপ্য ছিল না। আমারও এটা প্রাপ্য ছিল না গুড্ডি, এমনকি তোমারও এটা প্রাপ্য ছিল না। আমরা সবাই পরিস্থিতির শিকার হয়েছি, আমরা সবাই কিছু না কিছু ভুল করেছি। আর সব থেকে বড় ভুল করেছি আমি বুঝতে পারিনি গুড্ডি, যে আমার মনে কখন তুমি কিভাবে তুমি এত বড় একটা জায়গা করে নিয়েছো। আমি নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছি, খুব চেষ্টা করেছিলাম জানো। আর শিরিনও বুঝতে পারেনি যে এই বিয়েটা করে সুখী হবে না, কারণ শিরিন তোমাকে জোর করে সরিয়ে দিতে চেয়েছে। ও বুঝতে পারেনি জোর করে একটা মানুষকে আর একটা মানুষের থেকে সরিয়ে দেওয়া যায় না। সব থেকে বড় ভুল করেছো তুমি সেদিন স্যাক্রিফাইসটা করে। তুমি যদি সেদিন ওই সইটা না করতে, তাহলে শিরিনের পক্ষে কোনো উপায় থাকতো না এই সংসারে আসার। আমিও ঝোঁকের মাথায় শিরিনকে বিয়ে করার কথা ভাবতে পারতাম না। অদ্ভুত কথা বলছো তুমি। তুমি বারবার বলেছো তুমি আমাকে চাও না, মুখের ওপরে পরিষ্কারভাবে বলে দিয়েছো তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো। তারপরেও আমি অধিকার বলে সবকিছু নিজের কাছে আটকে রাখতাম। সেই অধিকারের কি সত্যি কোনো মূল্য আছে? যে আইনের অধিকারকে তুমি মূল্য দিতে পারছো না, সেই আইনের অধিকারকে আমি মূল্য দেব, এটা তুমি ভাবলে কি করে?